কঠোর অবস্থানে সরকার, অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ডিবির জিজ্ঞাসাবাদে ইরফান সেলিম। ধর্মীয় বিধানে পোশাক পরার বিজ্ঞপ্তি প্রত্যাহার জনস্বাস্থ্যের পরিচালকের। মন্ত্রণালয়ের শোকজের পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত, পরে খুলতে পারে সীমিত আকারে। হচ্ছে না বই উৎসব, প্রাথমিককে মৌখিক ভিত্তিতে মূল্যায়ন। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনে জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলা ছিল, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, ব্যবস্থা নেওয়ার সুপারিশ। ফ্রান্সে গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 নারী সহ নিহত 3, আহত বেশ কয়েকজন। হামলাকারী আটক, সর্বোচ্চ সতর্কতা জারি। এবং নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব, সতীর্থ ভক্তদের শুভেচ্ছায় সিক্ত। আগামীতে বড় চ্যালেঞ্জ, 2 বছরে খেলবেন শতাধিক আন্তর্জাতিক ম্যাচ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অপরাধ কিংবা দুর্নীতির বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ক্যাসিনো কেলেঙ্কারি, পাপিয়া শাহেদ সাবিনা কাণ্ড, এমনকি সবশেষ ইরফান সেলিমের ঘটনাই তার প্রমাণ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, দল ও সরকার প্রধানের নীতি অপরাধ করলে কাউকে ছাড় নয়। টিআইবি বলছে, উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে শুধু কথার কথাই থেকে যাবে। বিস্তারিত আশিকুর রহমানের শ্রাবণের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের এই মেয়াদে দুর্নীতি বিরোধী প্রথম বড় ঘটনা ক্যাসিনো কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনা। অনেককে অবাক করে দিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘোষণা আসে রাজনৈতিক শুদ্ধি অভিযানের। তারপরই পাপিয়া কাণ্ড। শামীমা নূর পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি আর প্রতারণার দায়ে তিনিও এখন জেলে। সবশেষ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও অবৈধ অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তারের ঘটনায় ধরা পড়লেন সাংসদ হাদী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, অপরাধীদের কোনো ছাড় নয়। কেউ যদি কোনো অপরাধ করে, এই অপরাধের দায়ভার তার ব্যক্তির, তার নিজস্ব। কোনো রকম ছাড় পাওয়ার সুযোগ নেই। সে একজন সাধারণ কর্মী হোক বা কোনো একটা মাঝারি স্তরের বা উচ্চ পর্যায়ের কোনো নেতাই হোক বা জনপ্রতিনিধি হোক, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই চিহ্নিত করতে চাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। সরকার ও দলের এমন অবস্থানকে সাধুবাদ জানিয়েছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি। পরিচয় নির্বিশেষে, অবস্থান নির্বিশেষে কঠোর অবস্থান ঘোষণা করছেন, সেটি একদিক থেকে মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার করে। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, সব অপরাধীদের বিচারের আওতায় আনতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কঠোর অবস্থান ঘোষণা করা হচ্ছে, সেটি কি সকলের জন্য সত্যিকার অর্থে প্রযোজ্য, নাকি কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু পরিবার, কিছু কিছু মহল যারা কোনো না কোনো কারণে বিরাগ ভাজন হয়েছেন বা যাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, অন্যথায় এটি অনেকটাই শুধুমাত্র লোক দেখানো হবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের এই অবস্থান তখনই সফল হবে যখন পেছনের মূল হোতারাও বিচারের মুখোমুখি হবে। কাগজে কলমে থেকে সেটা যদি বাস্তবিকভাবে প্রয়োগ করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যেই ক্ষমতাসীন দলগুলো রয়েছে, ক্ষমতার বাইরেও যে দলগুলো রয়েছে, তাদেরকে আইনের শাসনের প্রতি সদয় দৃষ্টি দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় সাংসদ হাদী সেলিমের পুত্র ইরফান সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রিমান্ডে ঘটনার দিন ও রাতে কি ঘটেছিল সে বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবির উপপুলিশ কমিশনার MH আজিমুল হক। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণের 30 নং ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম সহ 3 আসামিকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ডের প্রথম দিন বৃহস্পতিবার ইরফান সেলিমকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
ডিবি কর্মকর্তারা বলছেন, সেদিন রাতে নৌ কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান ও ইরফান সেলিমের মধ্যে কি ঘটেছিল রিমান্ডে জানতে চাইবেন তারা। আমরা বেসিক্যালি তাকে জিজ্ঞাসাবাদ করব যে তার ফ্যাক্ট এন্ড ইস্যু, সেটা এজাহারের যে বিষয়টা সেটা হচ্ছে যে কর্মকর্তার সাথে তার কি হয়েছিল, কেন তাকে মারধর করলো, এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো আমরা এই বিষয়তে জিজ্ঞাসাবাদ করব। ইরফানের ব্যবহার করা সাংসদের স্টিকারযুক্ত গাড়িটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ সংশ্লিষ্ট বিষয়ও খতিয়ে দেখবে ডিবি। এগুলোই তো তদন্তের বিষয়, আমরা এগুলো জিজ্ঞাসাবাদ করছি এবং পরবর্তীতে আপনাদেরকে রিমান্ড শেষ হলে আপনাদেরকে জানিয়ে দেব। বুধবার নৌ কর্মকর্তার করা হত্যা চেষ্টার মামলায় ইরফান সহ 4 আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেপ্তারের ঘটনায় তার পিতা সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বেগম বাজারে সংবাদ সম্মেলন করে ব্যবসায়িক ঐক্য ফোরাম। সংবাদ সম্মেলনে হাজী সেলিম ও তার প্রতিষ্ঠান মদিনা গ্রুপের বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার না চালানোর অনুরোধ করা হয়। হাজী সেলিমের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা নেই বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। নারীদের হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার নির্দেশ দিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হবে না নিউজ 24-কে বললেও স্বাস্থ্য মন্ত্রণালয় শোকজ নোটিশের পর বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছেন পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। প্রত্যাহারের পর দুঃখ প্রকাশও করেন তিনি। তবে এর আগে জনস্বাস্থ্যের এই পরিচালক বলেন, পর্দা মেনে পোশাকের নির্দেশনায় সরকারি নিয়ম ভঙ্গ হয়নি। হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে মুসলিম নারী ও পুরুষ কর্মকর্তাদের ইসলাম ধর্মীয় বিধান মতো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। ছিল অফিস চলার সময় কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রাখার নির্দেশনাও। বুধবার দেয়া হয় এই বিজ্ঞপ্তি। এখানে তো সে লাল রঙের পোশাক পরবে না সবুজ রঙের পোশাক পরবে, এটা সম্পূর্ণ তার, কিন্তু এটা লিমিটেশন, তুমি এটা যদি ক্রস করো তাহলে কবিরা গুনাহ। আমার প্রতিষ্ঠানের উপরে কবিরা গুনাহটা যে বদ আসর, এটা থেকে আমি মুক্তি চাই। এতে তো সরকারের কোনো নিয়মের ভঙ্গ হয়নি। সরকারি চাকরিবিধি অনুসারে এমন নির্দেশনা জারি করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রতিষ্ঠান তার মতো চালাবেন। আমি তো সরকারি প্রতিষ্ঠানে সারা সরকারি প্রতিষ্ঠানের জন্য দিই নেই, আমার ইনস্টিটিউটের হেড, আমি যেভাবে চালাবো সেইভাবে। গণমাধ্যমে বিজ্ঞপ্তির খবর আসার পর বৃহস্পতিবার বিকেলে ডাক্তার রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 3 কার্যদিবসের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপের কথাও বলা হয়। এটা হঠাৎ করে সেই জাতীয় পত্র দিতে পারে কিনা, কে তাকে ওই কর্তৃত্ব দিয়েছে, এগুলো কি চেয়েছে, জবাবটা আমরা দেখি, দেখার পরে আইনানুগ ব্যবস্থা আমরা নিব। নোটিশের পরও বিকেল 5টার দিকে নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম নিজ অবস্থানে অনড় ছিলেন প্রায় 2 ঘন্টা। আপনি কি এই যে নির্দেশনা দিয়েছেন সেটা কি উইথড্র করবেন কিনা? না, সিম্পল যে উইথড্র হবে না। কেন স্যার উইথড্র করবেন না? কেন এটা আমি উইথড্র করব? আমি কার স্বার্থে আঘাত হানছি? ঘণ্টা 2 ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যায় সে নির্দেশনা প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন জনস্বাস্থ্য পরিচালক ডাক্তার আব্দুর রহিম। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনায় ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আগামী 14 নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পৃথক 2টি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে স্কুল খোলা হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী। আর অটো পাস না দিয়ে মৌখিক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তানজির মেহেদির রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণ দেখা দিলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। 17 মার্চ থেকে দফায় দফায় বাড়ানো হয় ছুটি। সবশেষ 31 অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্কতার কারণে আবারও বাড়ানো হলো ছুটির সময়সীমা।
এই নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার তারিখ বৃদ্ধি করছি। তবে চলমান মহামারীর গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে স্কুল খোলার বিষয়টি ভাবা হচ্ছে বলেও জানান দীপুমণি। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও জানিয়ে দিলেন, এবার হচ্ছে না বই উৎসব। সবাইকেই ভাবতে হবে যে শিক্ষার্থীর স্বার্থ আমাদের সকলের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। এদিকে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। জানালেন, প্রাথমিক পর্যায়েও 14 নভেম্বর পর্যন্ত বাড়ল ছুটি। তবে অটোপাস না দিয়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরের ক্লাসে ভর্তির বিষয়ে ইঙ্গিত দিলেন তিনি। একদম যদি আমরা বলি যে না পরীক্ষা টরীক্ষা হবে না, তো অটোপাস হয়ে গেল। আমরা এই অটোপাসের বদনামটার থেকে ওদের রক্ষা করতে চাই। এখনো যদি আমরা ডিসেম্বরেও যে একটা জায়গায় পৌঁছতে পারি, ভালো পরিবেশ হয় আমাদের, আমরা হয়তো স্কুলেও একটা পরীক্ষার ব্যবস্থা করলাম শর্ট। মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টম সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার। তানজিম মেহেদি, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়লেও বাংলাদেশে এর দ্বিতীয় আঘাত মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। তবে করোনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা এবং সংস্কৃতিতে অবদান রাখায় এবছর 9 ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূষিত হয়েছে স্বাধীনতা পদকে। প্রতিবার আড়ম্বর অনুষ্ঠানে এ পদক প্রদান করা হলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা হয়েছে সীমিত পরিসরে। সম্মাননা প্রাপ্তদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে সরাসরি উপস্থিত না হতে পারার আক্ষেপের কথা জানান তিনি। এ সময় করোনা মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন সরকার প্রধান। আমাদের সকলকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে, যেন আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমরা সব রকম চিকিৎসার জন্য এবং সেবার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বাঙালি বিজয়ী জাতি, তাই বিশ্বসভায় মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। তো বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব, ক্ষুধামুক্ত করব, উন্নত সমৃদ্ধ করব, দেশের কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, 75-এর পর মুক্তিযুদ্ধে পরাজিতদের দোসররা দীর্ঘ সময় ধরে ইতিহাস বিকৃত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। স্বাধীন দেশ বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 5,886 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,268টি, এর মধ্যে শনাক্ত 1,681। এ পর্যন্ত মোট শনাক্ত 4,04,760 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,548 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,21,281 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতকে সহ্য করার যে সহনশীলতা, তা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে র্যালি উদ্বোধন করার আগে একথা বলেন তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনবিরোধী ভূমিকা বিএনপির আত্মবিশ্বাসে চির ধরিয়েছে। আরো জানাচ্ছেন মারুফা রহমান।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে র্যালির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী। বাংলাদেশে এই গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতকে সহ্য করার যে সহনশীলতা, তা ধীরে 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 একেবারেই আপনার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অন্যদিকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর খাতোয়ারি আলোচনা সভায় যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে নির্বাচন কমিশন ও সরকারের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। বিএনপির আসলে জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চিট ধরিয়েছে। তাদের সিনিয়র নেতারাই রাজনীতি অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, নেতৃত্বের প্রতি অনাস্থা। নেতারাই এখন কেউ কেউ বলছেন বিএনপি একটা কুমোর ভাঙ্গা দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়, পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে। তার প্রমাণ পেয়েছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে গণতন্ত্রের চর্চা নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। মানে একজনের তন্ত্র চালানো, এটা একটা স্বৈরতন্ত্রের মতো হয় এবং সেটাতে দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সর্বোচ্চ পর্যায়ে ছাড়া বাকি সব জায়গায় আমরা আমলার থেকে দ্বারা নির্ভর, আমলারা দেশ চালায়। এটা তো প্রজাতন্ত্রের যেটা চেতনা, এটা তো এখানে বাস্তবায়িত হচ্ছে না। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 1442 বছর আগের এই দিনে আরবের পবিত্র মক্কা নগরীতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 63 বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই মুসলিম উম্মার জন্য আজকের এই দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তারা দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করেছেন। ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশব্যাপী 15 দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম। তৌহিদ শান্তর প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত ও নির্দেশিত পথগুলোই বিশ্বে শান্তি আনতে পারে। আর মহানবীর জীবন ও দর্শন তুলে ধরতেই এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে 15 দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার পক্ষকালব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। পৃথিবীর সৃষ্টি করার পরে অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবীর জীবন ও আদর্শের পূর্ণ অনুসরণ করা সম্ভব হলে দেশ ও সমাজে কল্যাণ সাধিত হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যে আমল করেন নাই, এই অতিরিক্ত আমল করিয়া আপনি কোনো উন্নতি সাধন করতে পারবেন না। এই অনুষ্ঠানমালায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়াজ ও মিলাদ মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে। জাতীয় দৈনিকগুলোতে ক্রয়পত্র এবং বিশ্বনবীকে নিয়ে স্মরণিকা প্রকাশ সহ আরও বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। পবিত্র কোরআনখানি এবং দোয়া মাহফিলের আয়োজন থাকবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। তোমার কাছে দোয়া চাচ্ছি, তুমি যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত করো, আমরা যেন মিথ্যা প্রতারণা প্রবঞ্চনার থেকে সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায়
সার্কেল এএসপি, ওসি, ইউপি সদস্য ও চেয়ারম্যান কেউই দায় এড়াতে পারে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাইকোর্টের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির। এ বিষয়ে জারি করা রুলের উপর শুনানির জন্য বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয় ওই কমিটি। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই প্রতিবেদন উপস্থাপনের পর তা পড়ে দেখেন বিচারপতি। বিস্তারিত হাবিবুল ইসলামের হাবিবের রিপোর্টে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করার ভিডিও দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় তোলে। এ ঘটনা আদালতের নজরে আনলে সঠিক তদন্তের জন্য কমিটি গঠন করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয় তদন্ত কমিটি। সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে প্রতিবেদন পড়ে শোনান বিচারপতি। এ ঘটনাকে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের অংশ বলে মন্তব্য করেন আদালত। দেলোয়ার বাহিনী আগেও একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুলে ধরা হয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গাফলতি। তদন্ত কমিটিতে আসছে যে চৌকিদার, মেম্বার এবং চেয়ারম্যান এবং অফিসার ইনচার্জ অফ বেগমগঞ্জ এবং এএসপি অফ বেগমগঞ্জ তারা জানে না এই বিষয়টা আসলে অবহেলাটা উঠে এসেছে এবং কমিটি সুপারিশ করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা। কোর্টের অবজারভেশন ছিল, সেখানে কমিটি রেকমেন্ডেশন দিয়েছে যে এই ঘটনাটা একটা নারীর নৃশংসতা ঘটনা এবং এটাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি করে। এই ঘটনায় দোষীদের শাস্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দিবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। যারা ভিকটিম তাদের জন্য যে বিচারটা সব সঠিকভাবে যেন হয় সেটা ব্যবস্থা করতে হবে। এখন আমি রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসাবে আমি এটা নিশ্চয়তা দিতে পারি যে সঠিক বিচারের ক্ষেত্রে রাষ্ট্র যে ব্যবস্থা নেবে আমি অবশ্যই সেটাকে সমর্থন করে আমি সঠিক বিচারের ক্ষেত্রে আমি ব্যবস্থা নিব, আমি সহায়তা করব। এ বিষয়ে শুনানির জন্য আগামী 12 নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে এবছর 1 নভেম্বর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। এবার 21 সফল আত্মকর্মী যুবক ও 5 যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, 1 নভেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান। মুজিব বর্ষ ও করোনাকে সামনে রেখে বঙ্গবন্ধু যুবঋণ ও যুবদের জন্য গ্রামে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনুষ্ঠান আয়োজনে প্রস্তুত দেশের সর্ববৃহৎ এই কনভেনশন সিটি। বৃহস্পতিবার আইসিসিবির 1 নম্বর হলে এক জমকালো বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। এর মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা ও শারীরিক দূরত্ব বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের। একই সাথে বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নিজ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। সবাই জানেন যে বাংলাদেশের সবথেকে বড় বড় সুপরিসর হলগুলো একমাত্র আইসিসিবির কাছে আছে এবং প্রতিটি হলের উচ্চতা 39-40 ফিট করে। সেই প্রত্যেকটি হলে এখন আমাদের খুব সুন্দরভাবে যে কোনো সামাজিক, পারিবারিক বা রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো অনুষ্ঠান করার জন্য আমরা স্বাস্থ্যসম্মতভাবে সকল সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। রাজধানীর পল্টনে রিক্রুটিং এজেন্সির অফিসে অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্টনের পলওয়েল মার্কেট সংলগ্ন আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির অফিসে অভিযান চালানো হয়। র্যাব জানায়, মানব পাচারের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা সংস্থা ও বিএমইটির সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল তথ্য ভান্ডারকে বাঁচাতে ডাটা ব্যাকআপ সেন্টার প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোরের 49 ঝুমঝুম বিজিবি ব্যাটালিয়নে স্থাপিত এই ব্যাকআপ ডাটা সেন্টারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনায়েদ আহমেদ। সঙ্গে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, গত 7 মাসে 10 লাখ ফাইল নিষ্পত্তি করা হয়েছে ইন্টারনেট সেবার মাধ্যমে। যশোর থেকে আরো জানাচ্ছেন মৌ খন্দকার। অত্যাধুনিক এই সাইট তৈরিতে বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মান ও 8 স্তরের নিরাপত্তা। বিজিবির নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত এই রিকভারি সাইট ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ডিজিটাল তথ্য ভাণ্ডারকে সুরক্ষিত রাখবে। যশোরের ঝুমঝুমপুর ব্যাটালিয়ন সদর দফতরে স্থাপিত এই সাইটের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী ও বাহিনীর মহাপরিচালক। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তুলে ধরা হয় বিস্তারিত কার্যক্রম। বিজিবির মহাপরিচালক জানান, এই রিকভারি সাইটের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিবির তথ্য ভান্ডার সমূহ এবং সীমান্ত ব্যাংকের কার্যক্রম সংরক্ষণ ছাড়াও বাংলাদেশের ডিজিটাল ডাটা নিরাপত্তার স্বার্থে যে কোনো সংস্থার জন্য এই ডিজাস্টার রিকভারি সাইট এক অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, আগামী দিনে তথ্যই হবে যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ। আইনটা আমরা এমনভাবে করব যাতে 2 বছর বা 5 বছরের মধ্যে যখন আরো বহুগুণ ডেটা জেনারেট হবে এবং আমাদের হেলথ, এডুকেশন ফুললি ডিজিটাইজ হবে, ল্যান্ড, তখন কিন্তু এই ডেটাগুলো যাতে বাংলাদেশে থাকে। বিদেশি কোম্পানিও যদি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করে তাহলে বাংলাদেশের ডেটা যাতে বাংলাদেশে রাখে। এর আগে গেল বছরের শুরুর দিকে বিজিবি সদর দপ্তরে স্থাপন করা হয় বিজিবির নিজস্ব ডাটা সেন্টার। মৌ খন্দকার, নিউজ 24, যশোর। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এমনটি জানান। এ সময় তিনি চীনের বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। দাবি করেন, বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, চীন থেকে শুধু আমদানি করলেই হবে না, কি করে রপ্তানি বাড়ানো যায় সেদিকেও নজর দিতে হবে। এছাড়া সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য চীন ও বাংলাদেশের মিলিত বিনিয়োগের উপর জোর দেন। প্রয়োজনে 2 দেশের বাইরেও সেই বিনিয়োগ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে 11-11 ক্যাম্পেইন। 11 নভেম্বর একদিনের এই ক্যাম্পেইনে থাকছে 1 টাকায় গাড়ি জিতে নেওয়ার সুযোগ। 11-11 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা অ্যামাজন প্রাইম ডের তুলনায় প্রায় 18 গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় 2.5 গুণ বড়। ইভেন্টটির কো স্পন্সর হিসেবে রয়েছে অ্যাপেক্স, ডাবর হানি, ডেটল, স্কয়ার ইলেকট্রনিক্স, রিয়েলমি ও স্টুডিও এক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাসুট ন্যাচারাল, ভিট, লিপিলিঙ্ক, টিপিলিঙ্ক, ইমামি, পন্ডস, মটোরোলা, ফোকার ডিলোর ও ট্রান্সসেন্ড। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালের কণ্ঠ, বিডি 24 লাইভ এবং রেডিও টুডে। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। শেষ সময়ে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আর 4 দিন পরই ভোট। আজ সুইং স্টেট ফ্লোরিডায় প্রচারে নামছেন 2 প্রার্থী, প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন। এদিকে ট্রাম্প মেইল ইন বা ডাক ভোটের বিরোধিতা করে আসলেও নর্থ ক্যারোলিনা থেকে ডাকযোগে পাঠানো ভোট নির্বাচনের 6 দিন পরও গ্রহণের পক্ষে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। অ্যারিজোনার র্যালিতে ট্রাম্প বলেন, বাইডেনকে ভোট দিলে মার্কিনীদের জীবনমান উন্নয়নের সব পরিকল্পনা পণ্ড হবে। অন্যদিকে নর্থ ক্যারোলাইনের উইলমিংটনে টিভি শোতে ট্রাম্পের করোনা মোকাবেলার দৈন্যদশার চিত্র তুলে ধরেন বাইডেন। বুধবার ডেলাওয়ারে আগাম ভোট দেন তিনি। এর মধ্যে প্রায় 8 কোটি মার্কিনী আগাম ভোট দিয়েছেন। এদিকে জর্জিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় জর্জিয়ার জনগণ বাইডেনকে কেন সমর্থন করবে তা নিয়ে বাইডেনকে প্রশ্ন করেন। জর্জিয়ার জেনারেল
অ্যাসেম্বলিতে তিনি প্রথম মুসলিম সিনেটরই নন, বরং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম কোনো বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে অন্যান্য অঙ্গরাজ্যের মতো নিউ ইয়র্কেও চলছে রীতিমতো ভোট উৎসব। আগাম ভোটের চতুর্থ দিনেও মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ভোট নিশ্চিত করছেন। এখন পর্যন্ত 4 লাখ নিউ ইয়র্কবাসী আগাম ভোট দিয়েছেন। এবারের নির্বাচন পরিবর্তনের জন্য এমনটাই বলছেন তারা। সুলতানা রহমান জানাচ্ছেন বিস্তারিত। সব পায়ের গন্তব্য যেন একই দিকে, সব মানুষের আকাঙ্ক্ষাও যেন একটাই, ভোট। কেউ এসেছেন ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে, কেউ এসেছেন সপরিবারে। সবার আকাঙ্ক্ষা একটাই, পরিবর্তন। এবার এমন একটি সময় পুরো দেশ অতিক্রম করছে, প্রতিটি মানুষ অনুভব করছেন তার এই নাগরিক শক্তিটি কতটা গুরুত্বপূর্ণ। কেউ চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন, কেউ চান রাজনৈতিক অব্যবস্থাপনার পরিবর্তন, আবার কেউ চান অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। নিউ ইয়র্কে তো আমরা মোস্টলি ডেমোক্রেট, আমরা জো বাইডেনকে ভোট দেব। কেন বলেন তো? কেন? কারণ তো অনেকগুলো আছে। মেইন কারণ হলো আই থিংক হি ইজ ফর মিডল ক্লাস লাইক আস। এই পরিবর্তনের আকাঙ্ক্ষার স্রোতে সারা দেশে 70 মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন, যা দেশের নির্বাচনের ইতিহাসে রেকর্ড। ঐতিহাসিকভাবে ব্লু স্টেট নিউ ইয়র্কেও সেই স্রোতের ঢেউ তীব্র থেকে তীব্রতর। নিউ ইয়র্কারদের ভোট দেওয়ার জন্য এতটা দৃঢ়চিত্তে আগে কখনোই দেখা যায়নি। Well, I think our democracy is at stake, and it's extremely important that every American do what's set out in the Constitution, that we have the power of the vote and we should use it. আগাম ভোট শুরুর পর গত 4 দিনে 400,000-এরও বেশি নিউ ইয়র্কার আগাম ভোট দিয়েছেন। নিউ ইয়র্কে মোট 78টি ভোটিং সেন্টার রয়েছে, এর মধ্যে 18টি কুইন্সে। আগাম ভোট শুরুর পর প্রথম 3 দিন মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে, যে কারণে ভোটের সময় বাড়িয়ে কোথাও কোথাও রাত 9টা পর্যন্ত করা হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন। প্রথম দিকে বেশ কিছু সমস্যা ছিল, মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলো কাটিয়ে উঠছে। মানুষের চাপ মোকাবেলা করার জন্য ইলেকশন কমিশন থেকে যথেষ্ট প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে, বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখনো যারা ভোট দেননি তারা পরিকল্পনা করছেন ভোট দেবেন, এবং মানুষ খুবই খুশি তারা ভোট দিতে পারছেন এবং তারা চাচ্ছেন তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে এই সময়, যে সময়ের মধ্য দিয়ে আমেরিকা যাচ্ছে, তার একটি পরিবর্তন তারা দেখতে চান। সুলতানা রহমান, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক অন্যান্য প্রসঙ্গ। এবার ফ্রান্সের নিজ শহরে নটরডেম ডেল অ্যাসোমশন গির্জায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই হামলায় নারী সহ 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন অবস্থায় দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমিন জানিয়েছেন হামলাকারীকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে জনসাধারণকে আপাতত ঘটনাস্থল এবং এর আশেপাশে চলাচল না করার অনুরোধ জানান তিনি। এটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছেন নিউ সিটির মেয়র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশ। অন্যদিকে সৌদি আরবের জেদ্দা শহরে ফরাসি কনসুলেটে এক প্রহরীর উপর ছুরি হামলার ঘটনা ঘটে, আর এই হামলাকারীকেও আটক করা হয়েছে। ফ্রান্সের নিজ শহরে গির্জায় ছুরি হামলার আরও খবর জানাবেন ফ্রান্সের প্রতিনিধি ফেরদৌস করিম আখুনজি। ফ্রান্সের অন্যতম ব্যস্ত পর্যটন নগরী নিজ শহরে আজ সকাল 10টার দিকে এক সন্ত্রাসী হামলায় 3 জন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় মেয়র ঘটনা ঘটার সাথে সাথেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে এক যুবক ছুরি হাতে এলোপাতারি কোপাতে থাকে, ফলে ঘটনাস্থলে 2 জন নিহত হয় এবং একজন পরবর্তীতে আরও একজন নিহত হয়। ইতিমধ্যে তাকে হামলাকারী যুবককে আহত অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরপরই অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে সেই ঘটনার তারা তদন্ত করছে। এই ছিল সর্বশেষ তথ্য। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে প্রবাসের খবর।
ইতালির রাজধানী রোম সহ অন্যান্য শহরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। রোমে ওম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত পূজা মণ্ডপে সকল অশুভকে দমনে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। করোনার কারণে এবছর ব্যাপকভাবে আয়োজন না হলেও মন্দিরের মধ্যে আয়োজনের কমতি ছিল না। রোমে করোনার মধ্যেও পূজার আয়োজন করতে পেরে অত্যন্ত খুশি ছিল প্রবাসীরাও। ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার গ্রামের বাড়ি বরিশালের গরুনদী উপজেলায়। রোমের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 20 দিন ভর্তি ছিলেন তিনি। বুধবার আইসিইউতে থাকাকালীন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইতালির বাংলাদেশ কমিউনিটি। এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার, ইতালি আওয়ামী লীগ বাংলাদেশ সমিতি সহ আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জেএসএম গ্রুপের চেয়ারম্যান জসিম তালুকদারের ওপর হামলার প্রতিবাদে সভা করেছে প্রবাসী হাটহাজারীবাসী। গেল 12 অক্টোবর দেশে অবস্থানকালে সম্পত্তির জের ধরে জেএসএম গ্রুপের চেয়ারম্যান জসিম তালুকদারের ওপর কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এই হামলার তীব্র নিন্দা ও অপরাধীদের বিচারের আওতায় আনতে দাবি জানান প্রবাসী হাটহাজারীবাসী। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় জাহেদুল আলম তালুকদারের পরিচালনায় জামশেদ শিকদার, আজমউদ্দিন, মহিউদ্দিন, বেলাল, রনি বক্তব্য রাখেন। এবারে খেলার খবর। নিষেধাজ্ঞা মুক্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে মাঠে নামার। আগামী 2 বছর ব্যস্ত সূচি টাইগারদের সামনে। লাল সবুজ দলটাকে টেনে নেওয়ার বড় দায়িত্ব অনেকটাই সাকিব আল হাসানের কাঁধে। প্রত্যাবর্তনের খুশিতে দেশের পোস্টার বয়কে স্বাগত জানিয়েছেন কোটি ভক্ত থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আজকের দিনটা বাংলার ক্রীড়াঙ্গনে অনন্য। লাল সবুজের চ্যাম্পিয়ন উঠছে মুক্ত পায়রার মতো। ক্রিকেটের আহ্বানে তাকে স্বাগত জানায় পুরো বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। ভক্তের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান। জুয়ারির প্রস্তাব আড়ালে চরম খেসারত দিতে হয় একটা বছর। চ্যাম্পিয়নের মুখে সে দিনটায় ছিল পরাজয়ের হতাশা। কেটে গেছে অন্ধকারের দিনগুলো, এখন অপেক্ষায় লাল সবুজ জার্সিটা গায়ে জড়িয়ে মাঠে নামার। সামনের দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জ। সাকিবের নিষেধাজ্ঞার সময় টাইগারদের খেলার কথা ছিল 8টি দ্বিপক্ষীয় সিরিজ। করোনার কারণে বাংলাদেশ দল খেলতে পেরেছে কেবল 2টি। মহামারীতে পিছিয়ে এশিয়া কাপ টি-20 বিশ্ব আসর। আগামী 2 বছরে 100টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ক্রিকেট সূচিতে 2021 সালে টাইগারদের 13টি দ্বিপক্ষীয় সিরিজ, পরের বছরটায় 11টা। আছে এশিয়া কাপের লড়াই, পরপর 2 বছর 2টা টি-20 বিশ্বকাপ। এছাড়া যোগ হবে পিছিয়ে যাওয়া সিরিজগুলো। আর 2023 সালে টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে বিশ্বকাপ। যেতে হবে বহুদূর, বিশ্ব মঞ্চে, বিশ্ব আসরে হাতে হাত রেখে লড়তে হবে টাইগারদের। তাই সাকিবের সঙ্গে মাঠে নামার তর সইছে না। মুশফিকুর রহিমের টুইট পোস্টে স্বাগত জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল, শামিল বাকিরাও। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করব সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কঠোর অবস্থানে সরকার, অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ডিবির জিজ্ঞাসাবাদে ইরফান সেলিম। ধর্মীয় বিধানে পোশাক পরার বিজ্ঞপ্তি প্রত্যাহার জনস্বাস্থ্যের পরিচালকের। মন্ত্রণালয়ের শোকজের পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত, পরে খুলতে পারে সীমিত আকারে। হচ্ছে না বই উৎসব, প্রাথমিকে মৌখিক ভিত্তিতে মূল্যায়ন। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 8 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনে জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলা ছিল, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, ব্যবস্থা নেওয়ার সুপারিশ।
ফ্রান্সে গির্জায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 নারী সহ নিহত 3, আহত বেশ কয়েকজন। হামলাকারী আটক, সর্বোচ্চ সতর্কতা জারি। এবং নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব সতীর্থ ভক্তদের শুভেচ্ছায় সিক্ত। আগামীতে বড় চ্যালেঞ্জ, 2 বছরে খেলবেন শতাধিক আন্তর্জাতিক ম্যাচ। এখন এই পর্যন্ত। আপনারা দেখছেন নিউজ 24, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।